বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাসের কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা একথা জানান। এই ঘোষণার পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল। এদিকে 15ই ফেব্রুয়ারির মধ্যে সব জিম্মি মুক্তি না হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। 15 মাস রক্তক্ষয়ী সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরই মধ্যে হামাসের কাছে বন্দী থাকা 16 জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাচ্ছেন ইসরায়েলের কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনিও। এই ধারাবাহিকতায় আগামী শনিবার আরও 3 জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। তবে সোমবার ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে। তাদেরকে গুলির লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দেয়নি ইসরায়েল। তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। হামাসের এই বিবৃতির পর পাল্টা বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, হামাস জিম্মি মুক্তি বন্ধের যে ঘোষণা দিয়েছে তা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির পুরোপুরি লঙ্ঘন। এরই মধ্যে ইসরায়েলি সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েল কাটজ। তিনি জানান, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, হামাসের ঘোষণার বিষয়ে জিম্মি ব্যক্তিদের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে আগামী শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে কি হবে সেই সিদ্ধান্ত ইসরায়েলের হাতেই ছেড়ে দিতে চাই। তবে আমি বলবো, যদি শনিবার 12টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেয়া হয় তাহলে যুদ্ধবিরতি বাতিল করুন। হামাসের অপ্রত্যাশিত ঘোষণার পর জিম্মি পরিবার এবং তাদের সমর্থকরা তেল আবিবের রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে। যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাহার না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মনিরুজ্জামান বাবু, 71। ইরান কখনো বিদেশিদের কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেন, আবার একই সাথে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ষড়যন্ত্রের সনদে সই করেন। ইসলামী বিপ্লবের বিজয়ের 46তম বার্ষিকীতে তেহরানের আজাদি স্কোয়ারে এক সমাবেশে কথা বলেন তিনি। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নিজেকে শান্তিকামী বলে দাবি করে, আবার তারাই এই অঞ্চলের শান্তি নষ্ট করেছে। ইসরায়েলের সাথে হাত মিলিয়ে গাজায় হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পৃথিবীর কোনো সুস্থ মানুষ, নারী, শিশু এবং অসুস্থদের ওপর বোমা বর্ষণ মেনে নিতে পারে না। তাই ইরান তার সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ নেতা খামেনির নেতৃত্বে ষড়যন্ত্র মোকাবেলা করবে। ট্রাম্প দাবি করেছেন, ইরান আঞ্চলিক নিরাপত্তা ব্যাহত করছে, যদিও বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট ইসরায়েলি রেজিম নিরাপত্তাহীনতার প্রধান কারণ এবং তারা যে কোনো স্থানে নির্যাতিত জনগণের উপর বোমা বর্ষণ করছে। ইরানও তাদের হামলার শিকার। তবে আমরা যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। এশিয়া জুড়ে নগদ অর্থ দিয়ে লেনদেন দ্রুত কমে আসছে। লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কিউআর কোড বা অন্যান্য মোবাইল ফোন ভিত্তিক প্রযুক্তি। এক পূর্বাভাসে বলা হচ্ছে, অঞ্চলটিতে 2027 সালের মধ্যে লেনদেনের ক্ষেত্রে মাত্র 14% অবদান রাখবে নগদ অর্থ। মার্কিন পেমেন্ট প্রসেসিং কোম্পানি ওয়ার্ল্ড পে এই তথ্য জানিয়েছে। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান।
everywhere you go in India. On every দেশীয় ডিজিটাল সেটেলমেন্ট সিস্টেমের প্রচার ও পশ্চিমা ক্রেডিট কার্ড ব্র্যান্ডগুলোর আধিপত্য হ্রাস করতে ভারত, চীন সহ অন্যান্য দেশের প্রচেষ্টায় মূলত ক্যাশলেস লেনদেনে গতি বেড়েছে। customers can pay for virtually anything using a smartphone. 2016 সালে ভারত সরকার আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই চালু করে। এই মোবাইল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল টাইম পেমেন্ট করতে পারে। Life easier and banking more accessible. 2023 সালে এই অ্যাপ ব্যবহার করে 131 বিলিয়নের বেশি লেনদেন সম্পন্ন হয়েছে। এছাড়া গুগল পে, ফোনপে, পেটিএম সহ ইউপিআই অ্যাপের ব্যবহারও দ্রুত বেড়েই চলেছে। চীনে 100 কোটির বেশি মানুষ আলিপে বা অন্যান্য পেমেন্ট অ্যাপ ব্যবহার করছে। 2027 সালের মধ্যে দেশটিতে নগদ অর্থ দিয়ে মাত্র 3% লেনদেন হতে পারে। থাইল্যান্ডের প্রম্পটপে এবং সিঙ্গাপুরের পেনাও দিয়ে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে সহজেই অর্থ স্থানান্তর করতে পারছেন। এই পরিস্থিতিতে এশিয়ায় ক্যাশলেস লেনদেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বলা হচ্ছে 14টি দেশ ও অঞ্চলে 2027 সালের মধ্যে গড় নগদ অর্থে লেনদেন দাঁড়াতে পারে মাত্র 14%, যা ইউরোপের 12%-এর চেয়ে সামান্য বেশি। এশিয়ায় ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে মোবাইল ফোন। একটি ফোন নম্বর ও কিছু তথ্য হলেই খুব সহজে লেনদেন করতে সক্ষম হচ্ছে মানুষ। ফ্রান্সের কনসালটেন্সি ক্যাপজেমিনি পূর্বাভাস দিয়ে বলেছে 2028 সালের মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বার্ষিক 1.46 ট্রিলিয়ন ক্যাশলেস লেনদেন হবে, যা উত্তর আমেরিকার তুলনায় 4 গুণের বেশি, যেখানে ক্রেডিট কার্ড ব্যাপক হারে ব্যবহার হয়ে থাকে। একই সাথে এই অঞ্চল জুড়ে একটি আন্তঃসীমান্ত রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম তৈরির বিষয়ে গবেষণা চলছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো একটি এশিয়ান পেমেন্ট ব্লক গঠনের চেষ্টা করছে, যা বিদেশি পেমেন্ট নেটওয়ার্ক থেকে স্বাধীন হবে। তবে বিশ্লেষকরা বলছেন সরকার নেতৃত্বাধীন এই উদ্যোগগুলোতে লেনদেনের খরচ কম রাখার জন্য বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে এই পেমেন্ট সিস্টেমগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নতুন উদ্ভাবন চালিয়ে যেতে হবে। একই সাথে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য সাশ্রয়ী ফি নিশ্চিত করতে হবে। মাহফুজুর রহমান, 71। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। তার এমন ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজারে বেশিরভাগ সূচক নিচে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন ইস্পাত এবং অ্যালুমিনিয়ামে ট্রাম্পের সবশেষ শুল্ক নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়বে কানাডার ওপর। এদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জার্মানি বলেছে এরকম অতিরিক্ত শুল্ক আরোপ সব পক্ষকেই ক্ষতিগ্রস্ত করবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য তথ্য অনুযায়ী কানাডা দেশটির সবচেয়ে বড় স্টিল ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী। এছাড়া ব্রাজিল, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়াও উল্লেখযোগ্য পরিমাণ স্টিল রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প বলেছেন যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা স্টিলের উপর 25% ও অ্যালুমিনিয়ামের উপরও শুল্ক বসানো হবে। ট্রাম্প আরও বলেছেন অন্যান্য দেশ যেভাবে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বসায় সেভাবে তিনিও পাল্টা শুল্ক আরোপ করবেন। তার এই ঘোষণার পর বাজারে অস্থিরতা বেড়ে গেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডীয় ডলার, মেক্সিকান পেসো ও দক্ষিণ কোরিয়ান ওনের মতো মুদ্রাগুলো দুর্বল হয়ে গেছে। ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার ফলে জাপানের বৃহৎ স্টিল কোম্পানি নিপ্পন স্টিলের শেয়ারের দাম টোকিওতে 2% পর্যন্ত কমে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ইউএস স্টিল কোম্পানির শেয়ারে 5.8% পতন হয়েছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জার্মানি বলেছে এরকম অতিরিক্ত শুল্ক আরোপ সব পক্ষকেই ক্ষতিগ্রস্ত করবে। জার্মানির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র শুল্ক আরোপ বন্ধ করার জন্য আলোচনার আহ্বান জানান। তিনি বলেন শেষ পর্যন্ত উচ্চ শুল্ক সব পক্ষের ক্ষতি করবে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু আরেকটি বাণিজ্য বিরোধ নয়, বরং ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আরও কঠোর প্রয়োগ। এতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর চীনের আরোপ করা পাল্টা আমদানি কর সোমবার থেকে কার্যকর হয়েছে। চীনের সর্বশেষ শুল্ক আরোপ করা মার্কিন পণ্যের মধ্যে আছে কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। মনিরুজ্জামান বাবু, 71। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই খাতে ফ্রান্সকে আরও শক্তিশালী করতে 109 বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সোমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিটের প্রথম দিন এই ঘোষণা দেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে কানাডা বিনিয়োগ প্রতিষ্ঠান ব্রুকফিল্ড এই এআই প্রকল্পে 20 বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত প্রায় 50 বিলিয়ন ইউরো বিনিয়োগ করতে পারে বলে জানা গেছে। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্যালেস জানিয়েছে এই বিনিয়োগের একটি বড় অংশ ব্যয় করা হবে 1 গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার নির্মাণে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন। সেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিটের সহসভাপতিত্ব করবেন। জানা গেছে এই সামিটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও থাকবেন। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।